আসসালামু আলাইকুম। আগামীকালকে শুরু হতে যাচ্ছে আমাদের বিসিএস মাস্টার প্ল্যান 24তম ব্যাচ 40 দিনের। তো বিশেষ করে ব্যাচে যারা জব সলিউশন নিয়ে হয়তো একটা কনফিউশনে পড়তে পারেন যে জব সলিউশনটা কীভাবে করবেন। যেহেতু টপিকের সাথে আমরা রেগুলার জব সলিউশন রাখতেছি, সো এটা পড়ার প্যাটার্নটা একটু বলে দিই। ধরেন আপনারা এখান থেকে আমরা তো সিলেবাসে উল্লেখ করব যে আপনি কোন জব সলিউশনটা পড়বেন বা কোন কোন প্রশ্ন পড়বেন, ঠিক আছে। তো আমি জাস্ট প্যাটার্নটা একটু দেখাই যে কোনো একটা জায়গা থেকে জব সলিউশনটা পড়ার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের কাছে এটা পুরাতন হোক আর নতুন হোক যেটাই হোক, আপনারা প্রথমে প্রশ্নে চলে যাবেন। চলে যাওয়ার পর প্রথমে প্রশ্নটা শিখে ফেলবেন। যারা বিশেষ করে 47 তো ফোকাস, এটা তো 47তম জন্য প্লাস অনেকে হয়তো 49তম জন্য প্রিপারেশন নিয়ে ফেলবেন একসাথে। এই ক্ষেত্রে ধরেন আপনারা পড়তে আসবেন যখন, তখন লাল সালু উপন্যাসটির লেখককে সৈয়দ অলিউল্লাহ, এবার দাগায় রাখবেন। এটা দাগায় রাখতে আমি বলি কেন, আপনার রিভিশনের সুযোগ সুবিধা আসে। আবার অনেকে দাগায় রাখে না, মনে করে যে ও মনে থাকবে কিনা বা পরে চেক করার জন্য। তো আমার কাছে যেটা মনে হয়, আমরা আসলে মডেল টেস্ট আলাদা করে দিই। সো জব সলিউশনটা দাগায় রাখলে যেটা হয়, আমাদের রিভিশন করতে খুব সুবিধা হয়। এটা আসলে আমার জব সলিউশন না, আমি ঢাকাতে আছি এখন। আমারটা দেখাতে পারতাম যে আমার সবগুলো প্রতিটা লাইনই মার্কিং করা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা 24তম ব্যাচে আছেন, আগামীকালকে থেকে পড়া শুরু করবেন। আপনাদের মনে হয় আমি এমসিকিউ পড়ার প্যাটার্নটা বলে দিব, আর জব সলিউশন কীভাবে পড়বেন এই প্যাটার্নটা বলে দিব। তো প্রথম এটা এমসিকিউ পড়ার ক্ষেত্রে বলে না, জব সলিউশন পড়ার ক্ষেত্রে আপনি প্রথমে অ্যান্সারটা দাগাই ফেলবেন। এটা আমার মেথড। হয়তো আপনি এমসিকিউ না দাগাইও পড়তে পারেন। আমার কাছে মনে হয় কি, এমসিকিউ দাগানো হলে শেষ সময় রিভিশন করাটা খুব সহজ হয়। তারপর জব সলিউশনের ক্ষেত্রে যেটা করবেন যে আপনি ব্যাখ্যাটা পড়বেন। ব্যাখ্যা কেন পড়বেন? ব্যাখ্যা পড়লে সুবিধা হচ্ছে আপনি এখান থেকে, যেমন আমি এখান থেকে আপনাকে কয়েকটা প্রশ্ন বের করে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখা আছে যে যেমন যে আপনার যে লাল সালু উপন্যাসটা কার লেখা, সৈয়দ অলিউল্লাহ, এটা তো এখানে প্রশ্নই আছে। আর এখান থেকে নেওয়া যাচ্ছে যে এটার যে ফরাসি অনুবাদটা, ফরাসি অনুবাদটার নাম এখানে দেওয়া আছে, 1961 সালে প্রকাশিত হয়। আর ইংরেজি অনুবাদটা হচ্ছে ট্রি উইদাউট রুটস, 1967। আপনার যদি এখান থেকে প্রশ্ন আসে যেমন ট্রি উইদাউট রুটস, এটা কার লেখা, এভাবেও আসতে পারে। অথবা ব্যাংক পরীক্ষায় এভাবেও আসতে পারে যে শিকড়বিহীন গাছ, এইভাবেও আসতে পারে। একটা পরীক্ষায় লাস্ট দেখছিলাম যে ইংলিশের অনুবাদটা দিয়ে দিছে আর কি। অথবা ট্রি উইদাউট রুটস, এটা কোন গ্রন্থের অনুবাদ, অথবা লাল সালু উপন্যাসটির ইংরেজি অনুবাদ কীভাবে। তারপর বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবক্তাকে, এখানে আপনি ফরাজি আন্দোলনকে হাজী শরীয়তুল্লাহ। এই যে এখানে পাশে অ্যান্সার আছে, দেখেন, হাজী শরীয়তুল্লাহ। আচ্ছা, তো ধরুন দাগানোর পরে আপনি এখানে দেখবেন যে এখান থেকে নেওয়া যায় কিনা কিছু। তার মধ্যে ফরাজি আন্দোলনের দেখেন এই যে নেতৃত্ব দেন কে, তার পুত্র দুদু মিয়া। এটা কিন্তু প্রশ্ন আসে। ফরাজি আন্দোলনের পরবর্তী মেইন কেন্দ্রবিন্দুতে চলে আসে এই দুদু মিয়া, উনি মেইন আন্দোলনে নিয়ে আসে। তারপরে দেখেন এখানে বাংলাদেশের গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার। এখানে আপনার এখানে 19 সালের তথ্য দেওয়া, তো আপনি এটা বাদ দিয়ে দেন। এটা এখন বর্তমানে সম্ভবত 2820, যদি আমি ভুল করে না থাকি। তা আপনি এরকম একটা দুইটা জিনিসের জন্য কি নতুন করে বই কিনে ফেলবেন? দরকার নাই তো ভাই। এই 2820, এটা আপনি সম্ভবত 2820, এটা আপনি যখন সাম্প্রতিক বই পড়েন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, তখন এটা আপনি আপডেটে চলে আসে। সো এটা নতুন করে দরকার নেই। তারপর ঐতিহাসিক 21 দফা। প্রথম দফা রাষ্ট্রভাষা বাংলাকে অন্যতম করা আর কি। আচ্ছা, এরপর যুক্তফ্রন্টের যেই এখানে লেখা, এখানে আসলে তেমন মুসলিম লীগেছে। এখানে একটা তথ্য পাবেন, 1953 সাল 4 ডিসেম্বর মুসলিম লীগ শাসনামলের লক্ষ্যে, এটা মূলত যে আপনার আর কি যেন এটাকে বলে, যুক্তফ্রন্ট গঠন করছে যে সালটা। তারপর এখানে প্রথম দফা কি, এই যে প্রথম দফা সম্পর্কে এখানে লেখা আছে। এইভাবে আপনি দাগায় পড়ে ফেলবেন। এরপর এখানে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোনটা থেকে, তৈরি পোশাক থেকে বর্তমানে। এটা মনে হচ্ছে আপনার 39 কত যেন, 39.37 বা এরকম একটা কিছু, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে সার্কভুক্ত দেশের স্বীকৃত হওয়ার কথা, মালদ্বীপ হওয়ার কথা। এরপর আপনার এখানে ওপেকভুক্ত দেশ, দেখেন আরেকটা প্রশ্ন দেখায়, ওপেকভুক্ত দেশ এখানে ওপেকটা কত সালে প্রতিষ্ঠিত? 1960 সালে 14 সেপ্টেম্বর, ঠিক আছে। আচ্ছা, 5টি দেশের সমন্বয় যদি বলে যে ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা? 5টা। কত সালে গঠন হয়েছে? 1967 সালে 14 সেপ্টেম্বর। আর বর্তমান সদস্য 14 না, সম্ভবত 12।
একটা কিছুদিন আগে একটা অ্যাঙ্গোলা সম্ভবত পদত্যাগ করছে, সো 12টা হওয়ার কথা যদি ভুল না করে থাকি। তারপর জাতিসংঘের প্রতিষ্ঠা 1945 সাল, এটা পড়বেন, মুখস্থ করে ফেলুন। প্রথম কাজ হচ্ছে মেইন প্রশ্নটা মুখস্থ করা, তারপর হচ্ছে এটা ব্যাখ্যাতে চলে যাওয়া। হ্যাঁ, 51টা রাষ্ট্র নিয়ে জাতিসংঘ প্রথম শুরু করে কখন? 1945 সালের 24 অক্টোবর। দেখেন, আপনি যখন একটা জব সলিউশন পড়তে হয়, কেন অনেকে বলবে এটা তো ভাই অধ্যায়ের ভিতরে আছে। আরে ভাই, আপনি অধ্যায় তো পড়তেছেনই। এখন আপনি যখন এই জব সলিউশন পড়তে আসেন, দেখেন এখানে বাংলা পড়লেন, এখানে আপনি জিকে ইন্টারন্যাশনাল পড়লেন, এখানে জিকে বাংলাদেশ পড়লেন। হ্যাঁ, এরপরে এই পাশে চলে আসে একটু দেখেন, এদিকে আবার হচ্ছে আপনার ধরেন এখানে এই যে জাতিসংঘ যাত্রা, এই দেখেন জাতিসংঘ যাত্রা শুরু করছে কয়টা রাষ্ট্র নিয়ে? 51টা রাষ্ট্র নিয়ে। এটা কিন্তু আমি এখানে ব্যাখ্যায় পড়ছি, এই জায়গায় ব্যাখ্যা পড়ছি। ধরেন এই প্রশ্নটা এখানে আসে নাই, অন্য একটা বিশেষ তো চলে আসছে। এটাও বিগত সালের প্রশ্ন, বিগত সালে এই প্রশ্ন অনেকবার আসছে যে 51টা রাষ্ট্র নিয়ে শুরু করছে। এখান দিয়ে দেখেন যে 1945 সালের 26 জুন থেকে সান ফ্রান্সিসকোতে শুরু করছে। ওকে, তো তারপর হচ্ছে এখানে যাত্রা করে 24 অক্টোবর শুরু করছে। পোল্যান্ড হচ্ছে পরে স্বাক্ষর করে। হ্যাঁ, তো তারপরেও প্রতিষ্ঠানের সদস্য হিসেবে ধরা হয়। তো আপনি হচ্ছে এইভাবে হচ্ছে দাগায় দাগায় পড়বেন। সারা তো পড়াশোনা করছেনই আশা করি। সো এখন হচ্ছে লাস্ট সময়টা পড়বেন, এটা পড়লে আপনি অনেক কোশ্চেন কমন পাবেন। কমন পাওয়া থেকেও বড় কথা হচ্ছে আপনার প্রতিদিন রিভিশন হয়ে যাওয়া। ভাই, আপনি এখান দিয়ে ধরেন হচ্ছে আপনার এখানে আপনি একই দিন, আমি বিগত বিসিএসের প্রশ্নটি দেখাই। এটা তো বিগত বিসিএসেরই প্রশ্ন, ধরেন 21তম বিসিএস। দেখেন এখানে বাংলা, তারপর হচ্ছে এখানে আছে আপনার বাংলার পর আছে বাংলা, মানে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। এরপর হচ্ছে আপনার জিকে বাংলাদেশ আছে, হ্যাঁ, জিকে ইন্টারন্যাশনাল আছে, বিজ্ঞান আছে। প্রত্যেকটা বিষয় অল্প অল্প করে রিভিশন হয়ে যায়। এরপরে জব সলিউশন আরেকটা যে মজার বিষয় হচ্ছে, আপনি যখন বাংলা ভাষার ইতিবৃত্ত পড়তে আসলেন, মানে হচ্ছে এটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মানে সেই 1885, 1969, এই যে সাল আপনাদের মুখস্থ হয় না। আপনি যখন প্রত্যেকদিন এই জব সলিউশন আসলে এরকম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিয়ে অনেকবার প্রশ্ন আসবে, আপনি কিন্তু এটা নজর দিতে দিতে অটোমেটিক মানে 1865, 1969 মনে চলে আসে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। এবার ওনার অন্যান্য গ্রন্থ দেখেন, ভাষা ও সাহিত্য কার? ওনার। বাংলা ব্যাকরণ কার? ওনার। তারপর দেখেন এখানে প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন আপনি তো প্রত্যেকদিন তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রিভিশন করা সম্ভব না। তো জব সলিউশন যখন আপনি পড়তে আসবেন, ওই আমরা যখন অন্যান্য পড়ার সাথে সাথে এটা রাখি, তখন আপনার দেখেন এখানে কিন্তু সংক্ষেপে অ্যাট আ গ্ল্যান্স আপনি কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও পড়ে ফেলেন। 1820, 1961 ওনার মৌলিক গ্রন্থগুলো কোথায়? প্রভাবতী সম্ভাষণ, তারপর হচ্ছে বেতাল পঞ্চবিংশতি হচ্ছে ওনার বৈতাল পঞ্চশির বঙ্গানুবাদ, শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে মানে এটা করছে। তারপর হচ্ছে ওনার নাটক ভ্রান্তিবিলাস, শেক্সপিয়ার ও কমেডি অফ এরর্স। দেখেন এখান থেকে কিন্তু আপনি হচ্ছে কি মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পড়া হয়ে গেল, একটা রিভিশন হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এখানে বিদ্যাসাগর রিভিশন হয়ে গেল। হ্যাঁ, তারপর ধরেন এখানে যে কাজী নজরুল ইসলাম। দেখেন এভাবেই হচ্ছে আসলে মূলত জব সলিউশনের উপকারিতাটা কিছুই আপনি কল্পনা করতে পারবেন না। নাফা ট্যাবলেটের মতো আর কি, বা সবজির ক্ষেত্রে হচ্ছে আলুর মতো, যেটা সব জায়গায় দেওয়া যায়, আবার হলুদের মতো। এই হচ্ছে জব সলিউশনটি এভাবে পড়বেন, ব্যাখ্যা সহকারে পড়তে পারলে ভালো। বিশেষ করে আপনি যদি জব সলিউশনের প্রথম 200 পৃষ্ঠা যদি আপনি ব্যাখ্যা সহকারে পড়েন, পরবর্তী 200 পৃষ্ঠা আপনার পড়তে বেশি কষ্ট হবে না। মানে অনেকে বলবে ভাই এটা আবার আলাদা করে কষ্ট পড়তে। আরে ভাই, আপনি তো সাবজেক্টই পড়তেছেন, তো সাবজেক্ট পড়ার সময় যখন ওগুলো পড়েন একবার তো পড়া হয়, আবার এখানে পড়ার সময় ওইটা কি পরিচিত লাগবে না? লাগবে। আবার আপনি যখন এখানে একটু ভালো করে পড়বেন, মনে করেন যে 20-এর বার্ষিক 1924 সালে প্রকাশিত কাজী নজরুলের জন্ম 1899 থেকে 1976, আপনি এখানে কষ্ট করে পড়লে নজরুলের যখন টপিকটা আসবে তখন কি এটা আবার চিল্লে কি আবার মুখস্থ করতে হবে? তখন তো আবার একটু নজর দিলে হয়ে যাবে, তাই না? সো এখানে পড়লে ওই জায়গায় সহজ, ওই জায়গায় পড়লে এখানে সহজ। পড়া কিন্তু একই সময়, মানে 20 মিনিটকে আপনি 10 মিনিট এখানে পড়লে ওই জায়গায় 10 মিনিট পড়লেন। তারপর ওই জায়গায় যদি আপনি মনে করেন 20 মিনিট পড়েন, তাহলে এখানে এসে বেশি পড়া লাগবে না। মোট কথা হচ্ছে জব সলিউশনটা পড়তে হবে, এভাবে দাগায় পড়বেন। আর আপনাদের হচ্ছে টপিকের ভিতর যেমন হচ্ছে ইয়াটা হতো বইটা এমসিকিউ। হ্যাঁ, যেকোনো একটা বই দিলে হবে, উপরে একদম উপরে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে এই হচ্ছে জব সলিউশন পড়ার প্যাটার্ন। আর যারা একান্ত দুর্বল, যারা একদমই আসলে আলসেমি করতে করতে জীবনটা শেষ করে ফেলছেন, এখন আর সময় নেই, তারা অন্তত অ্যান্সারগুলো হলেও মুখস্থ করে যাবেন। চতুর্দশপদী কবিতা বলিকার মাইকেল মধুসূদন দত্ত। দেখেন এই যে আপনার একটা কথা বলি, এই মাইকেল মধুসূদন দত্ত আপনি পড়তে আসলে কবি, নাট্যকার, 1824, 1873। দেখেন ওনারাই কিন্তু জন্মসালটা মুখস্থ হয়ে গেছে। তারপর না সনেটের চতুর্দশপদী কবিতা বলি, তারপর হচ্ছে এটা 1860 সালে কী হয়েছে? প্রকাশিত হয়েছে। আপনি কিন্তু এইটাও কিন্তু রিভিশন হয়ে গেছে। আমি বারবার একটা কথা বলি, আমরা যখন আমার ব্যাচে যখন একটা সাবজেক্ট শেষ করি, অনেকে বলে রিভিশন। আরে ভাই, আপনার
ধরেন 120 দিনের ব্যাচে 120 দিনে একবার শেষ করতে হয়, এটা বিগিনার থাকে, ওরা 120 দিন শেষ করতে কষ্ট হয়। আর 40 দিনে আপনি ওগুলো শেষ করতে কষ্ট, আবার রিভিশন কখন করবেন? ব্যাচ তো 40 দিনে থাকলে 40 দিনে শেষ করতে হবে, 120 দিন হলে 120 দিনে শেষ করতে হবে। তো আমরা কি রিভিশন করাই না? অবশ্যই, ডেফিনেটলি করাই। আপনি এই যে এখানে রিভিশন করতেছেন, কাজী নজরুল ইসলাম যখন প্রত্যেকদিন জব সলিউশন পড়তেছেন, এখানে কাজী নজরুল রিভিশন হচ্ছে না? এখানে কি আপনার মধুসূদনকে মানে রিভিশন হচ্ছে না? এখানে কি বিদ্যাসাগর রিভিশন হচ্ছে না? এখানে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রিভিশন হয় নাই? এখানে কি আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রিভিশন হয় নাই? তো হয়েছে তো, এভাবে রিভিশন অটোমেটিক হয়ে যায়। জন্য জব সলিউশন পড়লে সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছে আপনার কী হয়ে যায়, রিভিশন হয়ে যায়। এবার আসেন বিষয়ের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা কম্পিউটার বইটা আমার কাছে আছে আর কি। আপাতত আমি আরও জায়গায় আসছি তো ঢাকাতে, যার কারণে হচ্ছে আসলে আমার বইগুলো হয়তো দেখাতে পারতেছি না। ওকে, ধরুন একটা টপিক যদি আমি আপনাকে বলি যে আপনাদেরকে যখন আমি সিলেবাসে সাজেশনে যখন বলবো যে ধরুন আপনার এই যে প্রিন্টের টপিকটা থেকে, হ্যাঁ, প্রিন্টের টপিক থেকে যদি বলি যে বিগত সাল পড়বেন, শুধু কোনো কিছু দেখার দরকার নাই, বিগত সাল পড়ে চলে যাবেন। ধরুন এই যে এখানে এই অধ্যায়টা মনে করেন আপনার এখানে বিগত সাল বলছি, যে প্রিন্টার অংশটা মনে করেন বিগত সাল পড়তে বলছি, এখান থেকে এটা বিগতই পড়বেন, এটা এক্সট্রা পড়ার দরকার নেই, সোজা কথা, ঠিক আছে? এখান থেকে বিগতই পড়বেন। আচ্ছা, তারপর মনে করেন আমি আপনাকে বললাম যে পরিবাহী মেমোরিটা মনে করেন একটু ডিটেলস পড়বেন, এটা তো এটা ডিটেলস পড়তে বললে কী পড়বেন? এখানে ভিতরে এরকম মার্কিং করে পড়বেন। যেহেতু আপনার এটা 40 দিনের ব্যাচে হচ্ছে পুরাতন, সো আপনাদের তো আগে থেকেই মার্কিং করে থাকার কথা। সো জাস্ট এখানে ভিতরগুলো একটু নজর দিবেন, নজর দিয়ে হচ্ছে আপনার এখানে আপনি কী করবেন, এই একটু ভিতরে আপনি যেগুলো আগে দাগাইছেন এটা ভালো করে পড়ে এখানে এমসিকিউগুলো ভালো করে পড়বেন, এমসিকিউগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ধরেন আপনি এমসিকিউ পড়ার সময় যেটা আমি বারবার বলছি, ক্রস মেথড ফলো করা। আচ্ছা, এমসিকিউ আমি এটা বইটা বাঁকা হয়ে যাচ্ছে, আমি এখান থেকে দেখাই। মনে করেন আপনি যখন একটা বইয়ের অধ্যায় যখন আপনি পড়তে যাবেন, তখন ক্রস মেথড ফলো করবেন। মনে করেন মুমূর্ষু বানানটা, হ্যাঁ, মুমূর্ষু বানান হচ্ছে এটা আমি সবসময় মোটামুটি পারি। তো মনে করেন যে খ নম্বরটা দাগালাম, তো দেখা গেল কি এটা আমি সবসময় যেতে পারি, এটা আমি ক্রস করে দিলাম, পাশে একটা ক্রস করে দেন। তারপর মনে করেন বিরাগী, তো বিরাগীর মানে এটা কি মনে করেন অর্থ কী? তারপর মনে করেন আপনি ওকে এটা একটু কম জানেন, ওকে এটা থাক। তারপর সবার মানুষের তো তার উপরও নাই, মনে করেন আপনি এটা খুব ভালো করে পারেন, ক্রস করে দেন। তারপরে মনে করেন আপনি এখানে মানে ভালো করে পারেন বলতে আর কখনও দেখা লাগবে না, মানে না বলতা বল কার রচনা, আপনি এটা খুব ভালো করে পারেন, এখানে পাশে ক্রস করে দিবেন। তাহলে ক্রস মেথড করলে আপনার পরবর্তী রিভিশনে বেশি কষ্ট হবে না। তারপর মনে করেন হচ্ছে আপনার এখানে দেখাই, কোনটা দেখানো যায়, আচ্ছা, ধরুন হচ্ছে এখানে যে সিভিল সার্ভিস নিয়ে এবার একটা প্রশ্ন আসছিল মনে হয়। এখানে দেখেন একটা সিভিল সার্ভিসের একটা ইতিহাস আছে, যে চাকরি যা কার্যক্রম 1973 সাল থেকে সিভিল সার্ভিসের যে আপনার মানে কার্যকরটা, এটা 1973 সাল থেকে শুরু হয়। একটা প্রশ্ন আসছিল মনে হয় 48তম BCS। এই প্রশ্নটা কিন্তু সচরাচর গাইডেওভাবে ছিল না, তা আপনি এখান থেকে পড়লেও ব্যাখ্যা সহকারে থেকে কমন পেতেন। আচ্ছা, তারপরে মনে করেন এখানে দেখাই, মনে করেন হচ্ছে আপনার পানি চুক্তি, যে ভারতের সাথে পানি চুক্তি কোথায় হয়েছে? নয়াদিল্লিতে। মনে করেন এটা আমি ভালো করে পারি, তাহলে এটা ক্রস করে দেন, ক্রস মেথড ফলো করেন। তো এভাবে হচ্ছে আপনি টপিকগুলো পড়বেন। আবার বলি, আমি যদি মনে করেন কোনো টপিকের পাশে আবার একটু অন্য বইটা দেখাই, মনে করেন এখানে যদি বলি যে এই টপিকটা, মনে করেন মেমোরি টপিকটা যদি বলি যে বিগত পড়েন, তাহলে শুধু বিগত পড়বেন, ভিতরে একটা সিঙ্গেল ওয়ার্ডও দেখার দরকার নেই। আমি যেহেতু বিগত বলছি মানে এটা বিগতই, এটা ডিটেলস পড়ার দরকার নেই। আর যদি বলে এটা ডিটেলস, অবশ্যই ডিটেলস পড়বেন। তো এইভাবে হচ্ছে 40 দিন আমরা চেষ্টা করব আপনাদের হচ্ছে কি করতে, যে 40 দিনের যে ব্যাচটা আছে এখানে। আচ্ছা, এই কথাটা বলি, দেখা যায়। আচ্ছা, 40 দিনে আমরা কি করব, এখানে এক্সাম হবে কয়টা? 40টা, হ্যাঁ, দেখা যায়নি। আচ্ছা, এক্সাম হবে 40টা, এখানে সিলেবাস হবে। আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে কেন? এখানে সিলেবাস থাকবে 40টা, হ্যাঁ। সিলেবাস বলতে এটা সাজেশনের মতো, এইটাই সাজেশনের মতো, হ্যাঁ। ব্লার হয়ে যাচ্ছে কেন বারবার? সাজেশনের মতো এটা। তারপর এখানে টার্গেট হচ্ছে আপনার মনে করেন আপনি এখান থেকে 130+ ইজিলি কমন আসবে, ঠিক আছে? এখানে আপনি আমরা আমাদের মতো করে প্রিপারেশন শেষ করাবো, আশা করি আপনি 130+ ইজিলি পাবেন। আর এই তো ব্যাচটা হচ্ছে 24তম ব্যাচ, কোর্স ফি হচ্ছে 2050 টাকা, ঠিক আছে? আজকেই লাস্ট ডেট ভর্তির, আজকেই লাস্ট, সো আর কোনো সুযোগ নেই।
এটাতে 018384905 এটাতে সেন্ড মানি করবেন। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের বিশেষ মাস্টার প্ল্যানের যারা ভর্তি হয়েছেন। আমাদের লিস্ট আমরা একটু পরে হয়তো আজকে অথবা কালকে প্রকাশ করব। অলরেডি আমরা সিলেবাস পোস্ট করে দিয়েছি, আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রিপারেশন আগামীকাল থেকে আমাদের সাথে শুরু হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আর একটা বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।